ওয়াকফ সংশোধনী আইনের 2025-এর যে রায় বেরোলো 15ই সেপ্টেম্বর, সেই রায়টা জনগণকে মিথ্যা বলল। বিখ্যাত টিপু সুলতান মসজিদ, এটা কি বাঁচানো যাবে? ধূর্ত বিজেপি কৌশল করে এই আইনে 107 ধারা তুলে দেয়। কিছুদিন আগে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল 1 নম্বর খতিয়ানে অকাপ সম্পত্তি ঢুকিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এখন আবার অকাপ সম্পত্তি রিলেটেড করছে স্বস্তি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। কি বলবেন ব্যাপারটা? দেখুন, কথাটা ঠিকই, দুটো বিষয় পাশাপাশি চলছিল। একটা হচ্ছে ওয়াকফ নিয়ে, একটা সেন্ট্রালের আইন ওয়াকফ সংশোধনী আইন 2025, যেটাতে উমিদ নামে একটা পোর্টালে রেজিস্ট্রেশন না করলে প্রত্যেকজন মুতোয়ালিকে 6 মাস করে জেল এবং 20,000 টাকা করে ফাইন। তার হয়তো দিন একবার শেষ হয়ে গেছিল, রাজ্য সরকার মানে রাজ্য ওয়াকফ বোর্ড মামলা করে কিছুদিন বাড়িয়েছে। অর্থাৎ কিছুদিন পরে যদি এই লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রি না হয় অমিত পোর্টালে, তাহলে সমস্ত মসজিদ, মাজার, বক্ত, মাদ্রাসা, গোরস্থান চলে যাবে। এটা একটা দিক। কিন্তু এর পাশাপাশি আর একটা হচ্ছিল, আমাদের কাছে একটা দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটা হচ্ছে কি, ওয়াকফ আইন ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথে 7ই এপ্রিল 2025 এবছর ওয়াকফ বিল রাষ্ট্রপতি সাইন করার পরে আইনে রূপান্তরিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের বিশাল বিশাল কবরস্থান দখল করেছে হিন্দুত্ববাদীরা। সেরকম ভারতের বিভিন্ন রাজ্যের মসজিদ, মাজার, মক্তব ভাঙচুর করে বুলডোজার দিয়ে ভেঙে দখল করে নিচ্ছিল। তাতে আমাদের একটা ধারণা হয়েছিল আইন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। ঠিক প্যারালালি একই রকমভাবে হঠাৎ আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রথম যেটা নজরে আসে, সেটা আমাদের মুর্শিদাবাদের হরিহরপাড়ার ব্লকের 1,117টা কবরস্থান এবং 59টা মসজিদ 1 নম্বর খতিয়ানে চলে গেছে। আমাকে খবরটা দিয়েছিলেন সমাজকর্মী এবং বিশিষ্ট মুসলিম গবেষক, বিশেষজ্ঞ, রাজনৈতিক ব্যক্তিত্ব তাইদুল ইসলাম, আমার বন্ধু। আমি সঙ্গে সঙ্গে ওটা নিয়ে একটু চর্চা করে একটা ভিডিও করেছিলাম, নাকি পোস্ট দিয়েছিলাম। ফলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার একটা মামলা করেছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে, যে আমি মিথ্যা বলছি। এরপর দেখা গেল বিভিন্ন জায়গায় 1 নম্বর খতিয়ানে উঠে যাচ্ছে, এবং 1 নম্বর খতিয়ানে উঠে যাওয়া বিষয়টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেছিলেন, বলেছিলেন এটা মিথ্যা কথা। কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন 1 নম্বর খতিয়ানে উঠে যাওয়া বিষয়টা আমরা পর্যালোচনা করছি, আইন কানুন দেখছি, এবং এই উঠে যাওয়ার বিষয়টা আজকের নয়, 1980 সালের বাম আমল থেকে এটা শুরু হয়েছে। সেইটারই, যদিও আমাদের আন্দোলন এইটার বিরুদ্ধে সেরকম হয়নি। এই মহালান্দি বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদের, সেখানে মীর রাকেশ রোশনের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে। বহরমপুরে কিছু আন্দোলন হয়েছে ছোট ছোট, কিন্তু চোখে ধরার মতো কোনো আন্দোলন নয়। আন্দোলন যেটা হয়েছে সেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 নিয়ে, যেখানে বলা হয়েছে যে যার হিসেব অনুযায়ী 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে, ওইটা নিয়ে আন্দোলন হয়েছে। এখন গত পরশুদিনের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ভুল হয়েছিল, আমরা পর্যালোচনা করে দেখলাম 1980 সাল থেকে কালেক্টররা মানে ডিএমরা অনেক ওয়াকফ সম্পত্তি 1 নম্বর পোর্টালে নিয়েছে, আমাদের সরকারও তাই করেছে, মানে তৃণমূল সরকার। আমি এইগুলোকে ফিরিয়ে দিতে চাইছি। ফলে সেই অনুযায়ী উনি সার্কুলার দেন, নোটিফিকেশন করেন, এবং এটা একটা স্বস্তি, ভালো খবর।
আল্লাহর সম্পত্তি ফিরে পাওয়ার চেয়ে আর বড়, এর চেয়ে বড় পৃথিবীতে কিছু হতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাজ্য সরকারের এখতিয়ারের গুলো আইন দিয়ে ফিরিয়ে দিলেও প্রকৃতপক্ষে ওই সম্পত্তিগুলো কি বাঁচানো যাবে? এই যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ, এটা কি বাঁচানো যাবে? কারণ মানুষ বিপদ হয়ে গেছে। কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, সেই আইনের 1995 সালের যে ওয়াকফ সংশোধনী আইনে 107 ধারা ছিল, তাতে বলা হয়েছিল ওয়াকফ সম্পত্তি কেউ দখল করতে পারবে না, যে দখল করবে তার পানিশমেন্ট হবে। অর্থাৎ একবার যদি ওয়াকফ বলে ঘোষিত হয়, কিয়ামত তাক সেটা ওয়াকফ থাকে। কিন্তু ধূর্ত বিজেপি কৌশল করে এই আইনে 107 ধারা তুলে দেয়। তুলে দেওয়ার পরে কি হয়, যে ওয়াকফ সম্পত্তিকে দখল করা যাবে। 12 বছর যারা দখল করেছে তারা এখন মালিক প্রায়। ফলত মুসলিম ধর্মাবলম্বী পয়সালা লোকেরা তারা দেখেছে আমরা কেন আন্দোলন করব, তারা তো মালিক, ভালো করে বুঝতে হবে। ফলে তারা কৌশল করে এই যে ওয়াকফ সংশোধনী আইনের 2025-এর যে রায় বেরোলো 15ই সেপ্টেম্বর, সেই রায়টা জনগণকে মিথ্যা বলল। সেই রায়ে বলা হচ্ছে 73টা মামলা হয়েছিল, 73টা মামলাতে জোর করে হারিয়ে দিয়েছে মুসলমানদের। 43টা পয়েন্টের উপর মামলা ছিল, 43টা পয়েন্ট হেরে গেছে। মাহমুদ মাদানির মতো বিখ্যাত লোক বলছেন এই রায় 4 লক্ষ ওয়াকফ সম্পত্তিকে ধ্বংসের দিকে ঠেলে দিল। সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ পাচা তিনি বললেন যে আল্লাহর সম্পত্তি যাতে আল্লাহর সন্তানরা রক্ষা করতে পারে, সেই সুযোগটুকু না দিয়ে দালালের দল। আপনি অভিযোগ আনছেন মুসলিমদের বিরুদ্ধে যে মুসলিমরা তাদের নিজেদের এটা যেহেতু মুসলিমদের বিষয়, সাবজেক্টটা তো মুসলিমদের, পরে আমি যাচ্ছি অন্য জায়গায়। তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলছে মুসলমানরা যাতে আন্দোলন না করে ঘুমিয়ে পড়ে, তাই জন্য মিথ্যা করে বলেছে। আমার রাজ্যে এই রায় বেরোনোর পরে অনেক উৎসব চলেছে। আমার কাছে ডকুমেন্ট আছে, কামরুজ্জামান একটা গাড়ির মধ্যে আছে, বলছে ঐতিহাসিক রায় আজকে পেয়েছি। আমার কাছে ফোনে কথা হয়েছে, এক সময় এমএলএ ছিল চাকুলিয়ার ভিক্টর, আমাদের বন্ধুস্থানীয়, এখন কংগ্রেসের নেতা। সে বলছে এমন রায় সুপ্রিম কোর্ট একদম মুসলমানদের এদেরকে বিজেপিকে পরাজিত করেছে। আমি ফোন করেছি যে তুমি কি রায়টা পড়েছো, বলছে পড়িনি। তাহলে কি করে জানলেন? না, আমি টিভিতে দেখেছি। অ্যাডভোকেট ফিরদৌস শামীম বলেছে, ফিরদৌস শামীম, নওশাদ সিদ্দিকী, এরা বলেছে আমরা জিতে গেছি। ক্লিয়ার? মানে পুরোপুরি জিতে না গেলেও আমরা স্বস্তি পেয়েছি। সুপ্রিম কোর্ট মুসলমানদের মানে বিজেপিকে প্রশ্ন করেছে, বিজেপি উত্তর দিতে পারেনি, বিজেপি পরাজিত। সুতরাং আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। একই রায় আরশাদ মাদানি বলছে 4 কোটি ধ্বংস হয়ে যায়, 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে। একই রায় পশ্চিমবঙ্গে বলছে আমরা জিতে গেছি না বললে মানুষ তো আন্দোলন করেনি। তার মানেই তো প্রমাণ হয় আন্দোলন করেনি মানেই তো মানুষ ভুল বুঝেছিল। আসলে এটা মিথ্যা কথা বলা হয়েছিল। কেন মিথ্যা কথা বলেছিল সেটা বললাম, ওদের দালাল বানিয়ে দিয়েছে। আর একটা পয়েন্ট হচ্ছে 7ই জানুয়ারি 5ই জুন উমিদ নামে একটা পোর্টাল বার করা হয়েছে, যে পোর্টালের মধ্যে যদি ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করা না যায় তাহলে সরকার সমস্ত ওয়াকফ নিয়ে নিতে পারে, তাই তো? দেখুন 5ই জুন হওয়ার পরে এই 7ই জুলাই আপনারা একটু দেখে নিন। 5ই জুনের 1 মাস পর 7ই জুলাই 5ই জুন বলছে, কে বলছে? মুসলিম নেতা কামরুজ্জামান, মোহাম্মদ কামরুজ্জামান, মৌলানা কামরুজ্জামান
বলছেন কোনো ওয়াকফ সম্পত্তির কাগজ সরকারি উমিদ পোর্টালে আপলোড করা হবে না। মুসলিম পার্সোনাল ল বোর্ড তাহলে আপলোড করতে না বললো, ভালো কথা, তাহলে আমরা একটাও আপলোড করবো না, দেখি কি করে নেয়, হতে পারে। কিন্তু তলায় তলায় ওরা এই আইনটাকে মেনে নিল, তার ডকুমেন্ট আছে, এবং জনগণকে বললো না যে আমাদের যে হারিয়ে দিল এত সম্পত্তি কেড়ে নেবে, এটা জনগণকে বললো না। না বলে ওরা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় টুকটুক করে মিটিং করছে। এই আপনারা সাংবাদিকরা গেছিলেন, আপনাদের দুটো ঘটনা মনে পড়েই দিই, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো ভুলে যাবেন। এই যে শেক্সপিয়ার সরণিতে গোপনে মিটিং হয়েছিল যে আমাদের দিল্লিতে আন্দোলন করাটাই ঠিক, যেহেতু সেন্ট্রালের আইন। এর আগে অন্য গল্প বলেছিল, ক্লিয়ার? তখন আমার জানাশোনা যারা ইউটিউবার, নাম বলছি না, হাত নেড়ে দিয়েছে। সে যখন প্রশ্ন করছে বলছে আমাকে ধরো না, আমাকে ধরো না, মানিকদাকে বোঝাও যেন, না হলে আমাদের লোকে মারবে। এক, দুই, কামরুজ্জামানের বসিরহাটে কামরুজ্জামানের অফিসে যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং পশ্চিমবঙ্গের মুসলমান নেতারা মিটিং করছে, তখন বলছে আমরা মেনে নিয়েছি আইনটা, উমিদ পোর্টালে আবেদন করতেই হবে। তারপরে এরা যখন প্রশ্ন করছে রিপোর্টাররা, আপনারা তো বলেছিলেন আবেদন করলে হবে না, তখন বলেছে তখন কি বলেছিলাম এখন কি বলেছি ওইসব প্রশ্ন করলে হবে না। এবার দেখুন 26শে নভেম্বর, 27শে নভেম্বর রাজ্য সরকারের একটা চিঠিকে ভিত্তি করে বিরাট আন্দোলন। কারণ 10 দিন পরে হয়ে যাচ্ছে 9-10 দিন পরে হয়ে যাচ্ছে 5ই ডিসেম্বর। তাহলে 5ই ডিসেম্বরের মধ্যে তো উমিদ পোর্টালে আবেদন করা সহজ নয়, ফলে বিরাট আন্দোলন হলো। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে 5 তারিখেই ওই একই দিনে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা চিঠি দিয়েছে, যেমন করে হোক যত তাড়াতাড়ি পারো আবেদন করো, সেই ডকুমেন্ট আছে। তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন বলল, তার ভিত্তিতে রাজ্য সরকার তার ফোর্স 17 জন, 15 জন, 14 জন প্রথম স্তরের আমলা, আমার বন্ধু জয়েন্ট সেক্রেটারি, এখন আরো বড় পোস্টে সুদীপ্ত পোরেল, এরা সব ব্যাগপত্র নিয়ে চলে গেল বিভিন্ন জেলায়। তাহলে কেসটা খাই দেওয়া হলো রাজ্য সরকারকে, এবং মুসলমানরা রাজ্য সরকারের বিরুদ্ধে হয়ে গেল। সালা আমাদেরকে টাইম দিল না, না দিয়ে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের ওয়াকফ সম্পত্তি। দোষটা পার্সোনাল ল বোর্ডের উপর, মুসলিম পার্সোনাল ল। এই উত্তরটা দেওয়ার আগে আর একটা খালি বলবো, রাজ্য সরকার দেখা যাচ্ছে 27 তারিখের আগে পর্যন্ত উমিদ পোর্টালের তথ্য বলছে 2.9% উমিদ পোর্টালে রেজিস্টার হয়েছে। 3 মাস আগে 27শে অক্টোবর, যে কমাস হয়, সেন্ট্রালের মন্ত্রী কিরণ রিজিজু রাজ্য সরকারকে চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে তাড়াতাড়ি করুন। রাজ্য সরকার ডিটেলস পাঠাচ্ছে যে আমাদের রাজ্যে উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন চলছে। তার এইটা হচ্ছে কিরণ রিজিজুর চিঠি। কিভাবে বেইমানি করেছে মুসলমান নেতারা ইসলামের বিরুদ্ধে, এটা খালি দেখে নিন। এই দেখুন, এখানে তারিখটা দেখে নিন, 27শে অক্টোবর 2025। বলছে আপনাদের দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি করুন। এই দেখুন রাজ্য সরকার রিপোর্ট দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গে কতটা হয়েছে। এই তো ওয়েস্ট বেঙ্গল, দেখুন ওয়েস্ট বেঙ্গল কতটা হয়েছে। তার মানে রাজ্য সরকার মুখে যাই বলুক, আন্দোলনের বলুক, মামলা বলুক, প্রতিবাদ বলুক, মিছিল মিটিং বলুক, সংবিধানের 256 ধারা অনুযায়ী কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য। তার মানে হচ্ছে এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। রাজ্য সরকার আন্দোলন যেমন করছে, পাশাপাশি কিন্তু নিজে বাঁচার জন্য উমিদ পোর্টালটা খুলে রেখেছে। এখানে আপনার প্রশ্নটা হলো, তাহলে দোষীটাকে? খুব ভালো প্রশ্ন। দোষীটা মুসলিম পার্সোনাল ল বোর্ড, যারা এই আইনটা যখন বিল হলো, শীতকালীন অধিবেশনে যখন 16টা বিল জমা পড়লো, তখন এরা আন্দোলন করলো না। কি বললো? এটা যদি আইনে রূপান্তরিত হয় তাহলে মুসলমানদের জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে হাত থেকে তো গুলি বেরিয়ে গেল,
এক, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পশ্চিমবঙ্গের যারা আছেন এবং পশ্চিমবঙ্গে যে 25-30টা সংগঠন মিলে, মুসলমান সংগঠন মিলে একত্রিত হলো, তাদের কাছে দরকার হচ্ছে সরকার ফেলা। আমার বাপ চতুর্গুত্তির মসজিদ মাজার মক্তব 1200 বছরে দেখার দরকার নেই। তারা জনগণকে মিথ্যা বলবো, জনগণকে মিথ্যা বলবো রাজ্য সরকার অমিত পোর্টালের করার টাইম দিল না, 10 দিনে হয় নাকি, এই লাখ লাখ সম্পত্তি সবাই রাজ্য সরকারের বিরুদ্ধে হয়ে গেছে। আমি কিন্তু তৃণমূল নই, রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো, কিন্তু সত্যিটা সত্যি। এই একটা টেকনিক ওরা নিয়েছিল, যে কোনো জায়গায় ওরা যে বক্তব্য রাখতো সেখানে 95% থাকতো রাজ্য সরকারের বিরুদ্ধে, আর 5% থাকতো অমিত পোর্টাল। না, অমিত পোর্টাল তো বলতোই না। আমি মানিক ফকির, দীপক ব্যাপারীরা হাতে পায়ে ধরার মতো করেছি যে তোমরা বলে দাও জনগণের জিনিস জনগণকে বলে দাও, কিন্তু মুসলিম কতিপয় নেতা বলবে না, তারা আগুন নিয়ে খেলেছে। আমি শেষ কথা বলছি, এখন যে অবস্থা হয়ে আছে, রাজ্য সরকার অমিত পোর্টালে যারা রেজিস্ট্রেশন করেনি, করবে না, তাদের 2-6 মাস করে জেল এবং 20,000 টাকা করে ফাইন। তার মানে লক্ষ লক্ষ লাখখানেক মতোয়ালি জেলে যাবে আর ভয়ে লুকিয়ে বেড়াবে, কেউ অমিত পোর্টালে রেজিস্ট্রেশন করবে না, যেটা ওরা বলছে না। কিন্তু রাজ্য সরকার একটা মামলা করেছিল, রাজ্য সরকার বললে ভুল হবে, ওয়াকফ বোর্ডের মামলার ভিত্তিতে সেটা 6 মাস টাইম বাড়িয়েছে। আমি জোরহাত করে বলবো, রাজনীতির ঊর্ধ্বে উঠে যে পার্টিই করুন, আপনি সিপিএম হতে পারেন, তৃণমূল হতে পারেন, কংগ্রেস হতে পারেন, যা হতে পারেন, কিন্তু আইএসএফ হতে পারেন, ইসলাম সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আমি হিন্দু, কিন্তু আমি মানবতাবাদী, আমি বিশ্বাস করি আমার আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ। তাই আমি মনে করি 1200 বছরের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আপনারা রাজনীতির জায়গায় রাজনীতি করুন, বাকি সমস্ত মুসলিম নেতারা বসে সবার কাছে খবর দিন যাতে অমিত পোর্টালে আবেদন করে। এবং যেহেতু আপনারা আন্দোলন করলেন না, যদি অসহযোগ আন্দোলন করতো, কেউ করব না, আবেদন করব না, তাহলে একটা হতে পারতো, কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড মেনে নিয়েছে আইন। সুতরাং এখন যে 10% যদি বাঁচানো যায়, 90% তো সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে গেল, মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান সব, বাকি 10% যদি বাঁচাতে, আপনারা রাজনীতির জায়গায় রাজনীতি করুন, বাকিটা ইসলাম সংস্কৃতিকে রক্ষা করার জন্য আপনারা একত্রিত হয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে দিন, যাতে অমিত পোর্টালে আবেদন করে, রেজিস্টার করে এবং তাদেরকে হেল্প করুন, ট্রেনিং দিন, তাতে কিছু বাঁচবে। তা না হলে রাজ্যের 10% ওয়াকফ সম্পত্তিও বাঁচবে না।